বাংলাদেশের জাতীয় দলের কোচ হওয়ার জন্য ইতোমধ্যে ১৫০'রও বেশি কোচ আবেদন করেছেন। এই অঙ্কটা কিন্তু শুনলেই মাথা ঘুরে যাওয়ার মতো। কিন্তু এটাই ঘটেছে। ১৫০'রও বেশি কোচ আবেদন করেছেন। যদিও আবেদন করার ডেডলাইন এখনো রয়েছে। নিশ্চিতভাবেই সেই সংখ্যাটা বাড়বে। তো এই যে ১৫০ জন কোচ বা এরও বেশি যে আবেদন করেছেন, এদের মধ্যে কিন্তু বেশ কয়েকজন হাই প্রোফাইল কোচ রয়েছেন। তাদের এশিয়াতেও সাফল্য রয়েছে এবং তাদের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ এবং মোটামুটি সবার কোচিং ক্যারিয়ারই বেশ ভালো এবং বেশ সমৃদ্ধ রেজাল্ট রয়েছে। তো সেখানে তাদের মধ্যে বেশ কয়েকজন রয়েছেন বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে বেশ এগিয়ে থাকার যেই পজিশনগুলো রয়েছে সেখানে কিন্তু তারা এগিয়ে থাকতে পারেন। তাদের মধ্যে অন্যতম জন অ্যান্ডারসন, এই নরওয়েজিয়ান এই কোচ, তার কিন্তু এশিয়াতে বেশ ভালো রেজাল্ট রয়েছে। তিনি ২০১৯ যে এশিয়ান কাপ ফুটবল হয়েছিল সেখানে উত্তর কোরিয়াকে তিনি কোয়ালিফাই করান এবং এশিয়ান ফুটবলে তার বেস্ট যে রেজাল্ট জাতীয় দলের কোচিং ক্যারিয়ারে, সেখানে কিন্তু তিনি হংকংকে ২০২৩ এশিয়ান কাপে কোয়ালিফাই করান। হংকং ২০২৩ সালে এশিয়ান কাপে কোয়ালিফাই করেছিল ৫০ বছর পরে। এটা কিন্তু কম কম সাফল্যের বিষয় নয় এবং হংকং যে অলিম্পিক দল বা অনূর্ধ্ব-২৩ দল রয়েছে তাদেরকে কিন্তু ২০২৩ যেই এশিয়ান গেমস রয়েছে সেখানে এশিয়ান গেমস হয়েছে সেখানে কিন্তু তাদেরকে হংকং তার অধীনে সেমিফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল। সেমিফাইনালে হংকং ইরানের কাছে ১-০ ব্যবধানে হেরেছিল। ন্যূনতম যে ব্যবধানে হার, এটা কিন্তু হংকংয়ের জন্য একটা সাফল্যের বিষয়। জন অ্যান্ডারসন বর্তমানে কোচিং করাচ্ছেন চায়নাতে। ৫৪ বছর বয়সী এই কোচ চায়নাতে চাইনিজ যে সুপার লিগ রয়েছে সেখান টিমের ইউনান ইয়োকোন যে ফুটবল ক্লাব রয়েছে সেই ক্লাবের তিনি কোচ এবং লাস্ট সিজনে ইউনান যে ক্লাবটা রয়েছে তারা অষ্টম স্থানে থেকে সিজন শেষ করেছে। লাস্ট যে সিজন ২০২৫ সিজন। জাতীয় দলে তিনি খেলেছেন, বেশ অনেক অনেক ম্যাচ খেলেছেন। তার কোচিং ক্যারিয়ারের যে হাইলাইট সেখানে কিন্তু একটা বড় একটা সাফল্য রয়েছে। সেখানে জার্মান ২০০৮ সালে জার্মান ক্লাব মেইনজ 05 তাদেরকে তিনি ২০০৮ সালে জার্মান বুন্দেসলিগায় তুলে আনেন, প্রমোশন করান। তাকে কিন্তু এই জন অ্যান্ডারসনকে কিন্তু জাতীয় দলের কোচ হওয়া বা তাকে কোচ করাটা কিন্তু খুব একটা সহজ হবে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য। দেখুন, বাফুফের অনেক আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। সেখানে কিন্তু চাইলেই বাফুফে একজন ৩০,০০০ বা ৪০,০০০ যে বেতনের কোচ, মাসিক ৩০,০০০ বা ৪০,০০০ ডলারের যে মাসিক যে খরচ শুধুমাত্র কোচের পিছনে, এটা কিন্তু ফুটবল ফেডারেশনের জন্য বেশ কঠিন এবং চ্যালেঞ্জিং। এটা আসলে সহজ হবে না বাফুফের জন্য একজন কোচকে ৪০,০০০ বা ৩০,০০০-এর উপরে বেতন দেওয়া। বাফুফের জন্য তো মাসিক $২৫,০০০ বেতন দেওয়াটাও টাফ। কিন্তু জন অ্যান্ডারসনের মতো হাই প্রোফাইলের কোচকে যদি বাফুফে নিয়ে আসতে চায় সেক্ষেত্রে কিন্তু ২৫,০০০ বা তারও বেশি ডলারের যে স্যালারি তার, সেটা কিন্তু তাকে দিতে হবে। এর নিচে হয়তোবা তিনি আসতে রাজি হবেন না। এরপরে যিনি রয়েছেন বার্ন্ড স্টর্ক, তিনি জার্মান কোচ এবং তিনি কখনো জাতীয় দলে খেলেননি কিন্তু তার বেশ সাফল্য রয়েছে। তিনি কিন্তু, যদিও তিনি এশিয়াতে কম কাজ করেছেন, কিন্তু তার হাই প্রোফাইলটা কিন্তু বেশ সমৃদ্ধ এবং কোচিং ক্যারিয়ারে তার যেই এক্সপেরিয়েন্স সেটা বাংলাদেশের ফুটবলকে অনেক কিছু দিতে পারে। বাংলাদেশের জাতীয় দল বলুন, এবং তিনি যদি আসেন বা যারা জাতীয় দলের পরবর্তী কোচ হবেন তারা তো শুধু জাতীয় দলে কাজ করবে না, তারা অনূর্ধ্ব-২৩ বা আন্ডার-20 বা বয়স ভিত্তিক যেই প্লেয়ারগুলো রয়েছেন তাদেরকেও কিন্তু তিনি পর্যবেক্ষণ করবেন নেক্সট যেই কোচ হবেন। তো বার্ন্ড স্টর্ক, তার কোচিং ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। তার কোচিং, তিনি কিন্তু জার্মান জাতীয় দলে কোনো খেলেননি। বুন্দেসলিগায় তিনি খেলেছেন বরুসিয়া ডর্টমুন্ডের জার্সিতে। তিনি বুন্দেসলিগায় খেলেছেন মোটামুটি ৬ বছরের মতো বরুসিয়া ডর্টমুন্ডে। তারও আগে খেলেছেন বোখুম নামে একটা ক্লাবে। সেটা তখন জার্মান টপ টায়ারে খেলতো। পরে বর্তমানে ওই ক্লাবটি জার্মান সেকেন্ড বুন্দেসলিগা যেটা, সেখানে খেলে। বার্ন্ড স্টর্ক কিন্তু তার কোচিং ক্যারিয়ার শুরু করেছেন জার্মানিতেই। প্রায় অনেকদিন কোচিং করিয়েছেন। তারপরে সেখান থেকে তিনি কাজাখস্তান, হাঙ্গেরির কোচ হয়েছেন। কাজাখস্তানের কোচিংয়ে খুব বেশি সাফল্য না পেলেও তিনি কিন্তু হাঙ্গেরির কোচ হিসেবে দারুণ সাফল্য পান এবং ২০১৬ সালে হাঙ্গেরিকে তিনি প্লে অফ পেরিয়ে হাঙ্গেরিকে কোয়ালিফাই করান। খুব কম কোয়ালিফাই করার আগে যে প্লে অফটা ছিল তার আগে কিন্তু এই বার্ন্ড স্টর্ক দায়িত্ব নিয়েছেন। অল্প সময়ে কিন্তু তিনি হাঙ্গেরিকে প্লে অফ পেরিয়ে কোয়ালিফাই করান এবং ২০১৬ ইউরোতে কিন্তু হাঙ্গেরি কোয়ালিফাই শুধু করেছিল অনেক দিন পরে, ৪৪ বছর পরে হাঙ্গেরি ২০১৬ ইউরোতে কোয়ালিফাই করেছিল।
তারা শুধু কোয়ালিফাই করে সেখানে থেমে থাকেনি, তারা গ্রুপ স্টেজে 2016 ইউরো যে গ্রুপ স্টেজ, সেখানে তারা অস্ট্রেলিয়াকে হারায় এবং পর্তুগাল আইসল্যান্ডের সঙ্গে ড্র করে তারা নক আউটে পর্যন্ত নাম লেখায়। এই বার্ন স্টোকসের ক্ষেত্রেও তাই, তার স্যালারিটাও হাই হবে, তাকেও কিন্তু আনতে হলে 26-27 হাজার ডলার মাসিক পে করতে হবে বাফুফেকে, যেটা অবশ্যই চ্যালেঞ্জিং। তবে বার্ন স্ট্রোক বলুন কিংবা জন অ্যান্ডারসন, তাদেরকে যদি বাফুফে আনতে পারে সেক্ষেত্রে কিন্তু দেশের ফুটবলের যে জাতীয় দলের যে রেজাল্ট, জাতীয় দলের রেজাল্ট কেন্দ্রিক অনেক সাফল্যই তো পরবর্তীতে চলে আসবে। এই যে এই দুজনের একজনকে যদি বাফুফে নিয়ে আসতে পারে স্যালারি বা এই জিনিসগুলো নেগোসিয়েশন করে, বা স্যালারি যে অঙ্কটা ম্যানেজ করে, অ্যাটলিস্ট সব কিছু যদি ম্যানেজ করে বাফুফে এদেরকে আনতে পারে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য একটা টার্নিং পয়েন্ট হবে। বাংলাদেশের জাতীয় দলকে নিয়ে যেই সমর্থকরা যেই স্বপ্নটা দেখেন যে বাংলাদেশ এশিয়ান পর্যায়ে ভালো করবে, সেটা কিন্তু বাংলাদেশের সমর্থকদের যে স্বপ্নটা, সেটা কিন্তু অনেকটাই কাছাকাছি চলে আসবে বা হয়ে যেতে পারে। বাংলাদেশের জাতীয় দলের কিন্তু নেক্সটে অনেকেই পাইপলাইনে অনেক ফুটবলার রয়েছেন, বিশেষ করে প্রবাসী, তারা কিন্তু নেক্সট লেভেলে বাংলাদেশের ফুটবলকে নিয়ে যেতে পারবেন। সেই জন্য অবশ্যই ভালো কোচ দরকার। আবার যদি বাফুফের বাজেটটা আরও কম হয়, সেক্ষেত্রে ইগোর স্টিমাচ রয়েছেন, তিনি ইন্ডিয়ান জাতীয় দলকে সাফল্য এনে দিয়েছেন। অবশ্যই তাকে নিয়ে ইন্ডিয়ান ফুটবলে অনেক রকম আলোচনা সমালোচনা আছে, কিন্তু তিনি কিন্তু ইন্ডিয়াকে ঠিকই তাদের সাফল্যর যে জায়গাটা, সেটা কিন্তু তিনি করেছেন। 2023 এশিয়ান কাপে ইন্ডিয়াকে কোয়ালিফাই করিয়েছেন। এশিয়ান কাপে যে ইন্ডিয়া খেলেছিল 2023 সালে, সেখানে কিন্তু তারা খুব একটা খারাপ করেনি। অস্ট্রেলিয়ার সঙ্গে 2-0 গোলে হার, উজবেকিস্তানের সঙ্গে 3-0 গোলে হার, এবং লাস্ট ম্যাচে সম্ভবত সিরিয়ার সঙ্গে 1-0 গোলে তারা হেরেছিল। রেজাল্টটা কিন্তু খারাপ না। হ্যাঁ, সিরিয়ার সঙ্গে ইন্ডিয়া রেজাল্টটা এক্সপেকটেশনটা খারাপ ছিল, সেটা নিয়ে ইন্ডিয়ান ফ্যানদের মধ্যে অনেক সমালোচনা আছে। তিনি কিন্তু ইন্ডিয়াকে তিনি দুটো সাফ জিতিয়েছেন। তার কিন্তু ইন্ডিয়ান ফুটবলের রেজাল্ট রয়েছে, তিনি অবশ্যই তাকেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়ে আসতে পারে। বিশেষ করে বাজেটের কথা চিন্তা করলে ইগোর স্টিমাচ ইন্ডিয়াতে অবশ্য অনেক হাই স্যালারিতে কাজ করতেন। তিনি সম্ভবত বছরে $4,000 তিনি নিতেন বা ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের কাছ থেকে। সেটা বাফুফে হয়তোবা সেটা দিতে পারবে না। বাফুফে হয়তোবা সর্বোচ্চ তাকে 20,000 বা $21,000 তাকে রাজি করাতে পারবে। তা জানি না তিনি রাজি হবেন কিনা। তিনি বর্তমানে বসনিয়া এবং হার্জেগোভিনা যেই টপ টায়ার রয়েছে, সেখানে তিনি কোচিং করাচ্ছেন। দেখুন, ক্লাব ক্যারিয়ারে তো অনেক বেশি স্যালারি পেয়ে থাকেন কোচেরা, সেখানে জাতীয় দলের ক্ষেত্রে স্যালারিটা একটু কম হয়। ইগোর স্টিমাচ তো জানেন যে সাউথ এশিয়ান ফুটবলের সব কিছু তো তিনি জানেন, কালচার সম্পর্কে জানেন, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সামর্থ্য জানেন। তিনি কিন্তু সামর্থ্য জেনেই, সব কিছু জেনেই কিন্তু তিনি আবেদনটা করেছেন। তাকে হয়তো বা বাফুফে যদি কম বেতনের যে নেগোসিয়েশনটা সেটা করে হয়তো বা ইগোর স্টিমাচকে রাজি করানো যেতে পারে। এরপরে যিনি ফেভারিট রয়েছেন সেটা তিনি হচ্ছেন পিটার সেগ্রেট। তিনিও ক্রোয়েশিয়ান। এই ক্রোয়েশিয়ান কোচকে আইনস্টাইন বলা হয়, ক্রোয়েশিয়ান আইনস্টাইন বলা হয়। তিনি আসলে তার যেই জাতীয় দলের তার এই যে রেজাল্ট এশিয়ান ফুটবলে, সাউথ এশিয়াতে তার কিন্তু রেজাল্ট অবশ্যই সাফল্য অনেক এনে দিয়েছেন। বিশেষ করে 2018 সাফে মালদ্বীপকে তিনি চ্যাম্পিয়ন করেছেন। যেই দল নিয়ে তিনি মালদ্বীপকে চ্যাম্পিয়ন করেছিলেন, সেটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার ছিল। 2018 সাফে যে ঢাকায় হচ্ছে, সেখানে কিন্তু মালদ্বীপ গ্রুপ স্টেজেই শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে বসে। সেখানে তারা সেমিফাইনাল, তারপরে ফাইনালে ইন্ডিয়াকে হারায়। যদিও সেবার ইন্ডিয়া মূল দল পাঠায়নি, তারা অনূর্ধ্ব-23 দল পাঠিয়েছিল, তবুও কিন্তু রেজাল্টটা, তার সাফল্যটা কিন্তু অনেক বেশি ছিল। এবং তারও আগে তিনি কোচ ছিলেন আফগানিস্তানে। আফগানরা তো জাতীয় দলে প্রবাসীদের ছড়াছড়ি তখন থেকেই ছিল, এবং সেটাই মোটামুটি শুরুর দিকে ছিল 2015 সালের দিকে। তখন কিন্তু আফগানরা যে প্রবাসীদের নিয়ে যে একটা চ্যালেঞ্জিং টিম হয়ে উঠছিল, সেটা কিন্তু এই সেগ্রেটের আন্ডারে কিন্তু আফগানিস্তান সাফল্যও পেয়েছে। আফগানিস্তান এশিয়ান কোয়ালিফায়ার্সে সিঙ্গাপুরকে হারায় এবং ফ্রেন্ডলিতে মালয়েশিয়াকে হারায়। তারপরে 2018 পরে তিনি সেগ্রেট দায়িত্ব নেন তাজিকিস্তানের। সেখানে তো তার ক্যারিয়ারের সেরা রেজাল্ট বলা যায় জাতীয় দলের ক্ষেত্রে। তাজিকরা তার অধীনে থাইল্যান্ডের কিংস কাপ জেতে, মালয়েশিয়ার মারদেকা কাপ জেতে, তারপরে তো তাজিকিস্তানকে তিনি এশিয়ান কাপে কোয়ালিফাই করান, এবং কোয়ালিফাই করিয়ে সেখানে তাজিকরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে যায় তার অধীনে খেলতে গিয়ে। পিটার সেগ্রেটকে হয়তো বা বাফুফে কমেই রাজি করাতে পারবে, 20-এর মধ্যে হয়তো বা হয়ে যাবে, 18-19-এও তাকে রাজি করানো যেতে পারে। তাকে আনলেও বাফুফের বা বাংলাদেশের যে ফুটবলারদের বর্তমান যে সমস্যাটা, সেটা অনেকটাই কেটে যেতে পারে। তিনি তিনি এই যে আগের যে কোচের দুজনের নাম বললাম, এবং পিটার সেগ্রেট, ইগোর স্টিমাচ, জন এন্ডারসন, তারপরে বার্ন স্টক, এরা কিন্তু এই যে জাতীয় দলের সিলেকশনের যেই সিন্ডিকেট নিয়ে নামের যে শব্দটা বাংলাদেশের ফুটবলে রয়েছে, বা বাইরে থেকে জাতীয় দলের সিলেকশন নিয়ে যেই চাপটা, সেটা কিন্তু এরা কেউই
এই চাপগুলো কিন্তু তারা কিন্তু কেউ সহ্য করবেন না, বা তারা কিন্তু খুবই স্ট্রিক্ট এবং খুব স্বাধীনচেতা মানুষ, তারা সেভাবে কাজ করেন। এদের যদি এই যে প্রথম যে 4 জনের নাম বললাম, এদের কাউকে যদি বাফুফে তাদের বাজেটে না কুলায়, বাফুফের তো এইটাই সমস্যা যে বাজেট প্রবলেম। এই বাজেট প্রবলেম ছাড়া তো আর তাছাড়া কোনো প্রবলেম থাকার কথা না। যেই কোচগুলো আবেদন করেছে বাংলাদেশ জাতীয় দলের হয়ে কাজ করার জন্য, তারা কিন্তু সবকিছু জেনেই আবেদন করেছেন। বাংলাদেশের ফুটবলে অনেক সীমাবদ্ধতা রয়েছে এখানে। বাফুফে চাইলেও খুব ভালো ফ্যাসিলিটিস দিতে পারবে না, বিশেষ করে ট্রেনিং ফ্যাসিলিটিস। কারণ আমাদের দেশের যেই মাঠগুলো রয়েছে, জাতীয় স্টেডিয়াম, কিংস অ্যারেনা, এগুলো যদিও একদম ইন্টারন্যাশনাল মানের মোটামুটি চালানো যায়, কিন্তু খুবই হাই কোয়ালিটির যে পিচগুলো রয়েছে, ফিল্ড রয়েছে, সেই কোয়ালিটির পিচ কিন্তু এখানে পাবে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু সেটা চাইলেও দিতে পারবে না। বড় বড় প্রত্যেকটা টুর্নামেন্টের আগেই যে বাইরে গিয়ে 10 দিন 20 দিন ক্যাম্প করার সেই খরচটাও বাফুফে হয়তো বা বেয়ার করতে পারবে না, এটা জেনেই কিন্তু সবাই আবেদন করেছেন। বাফুফে যদিও বা প্রথম আলোতে একটা রিপোর্ট এসেছে, যে রিপোর্টটা অবশ্য সমর্থকদের জন্য হতাশ করার মতোই। ওখানে একটা জায়গায় উঠে এসেছে যে পিতা বর্তমানে যেই কোচ আছেন, যদিও তার মেয়াদ এখনো শেষ হয়নি, হাবিয়ার কাবরেরা, তার যেই বেতন $15,000 মতো, সেখান থেকে বাফুফে হয়তো বা 1 থেকে 1,500 টাকা বা এরকম বাড়ানোর একটা প্ল্যান করছে, যে এরকম বাড়িয়ে একটা কোচ তারা নিয়োগ দিবে। সেক্ষেত্রে পিটার বাটলারও হয়তো বা এই 15-16 রাজি হয়তো হবে না, মাসিক যে ডলার, 15-16 হাজার ডলারে। তারপরে পিটার বাটলারকে হয়তো ম্যানেজ করে নেওয়া যাবে, যে ঠিক আছে তুমি তো বাংলাদেশে কাজ করছো, 17-18 হাজার ডলারে তুমি জাতীয় দলের দায়িত্বটা নাও। পিটার বাটলার তো বাংলাদেশের ফুটবলে প্রুভেন, যদিও তিনি ছেলেদের দলে কাজ করেননি, তিনি তো তার কোচিং ক্যারিয়ার, তার প্লেইং ক্যারিয়ার তো অনেক সমৃদ্ধ। তিনি ইংল্যান্ডের টপ ফ্লাইট ফুটবলে, প্রিমিয়ার লিগে লম্বা সময় খেলেছেন। বাংলাদেশের ফুটবলে তিনি এত সীমাবদ্ধতার পরেও মেয়েদের ফুটবলে তিনি রেজাল্ট এনে দিয়েছেন। মেয়েদের ফুটবলে দেখুন না, তিনি কিন্তু এই সীমাবদ্ধতার মধ্যে অনেক সিনিয়ররা কিন্তু ছিল না। সবাই সাবিনা, মাসুরা, এরা আরও কয়েকজন ছিলেন, কৃষ্ণা, এরা থাকলে জাতীয় দল অনেক অনেক স্ট্রং হতো, ভালো হতো। কিন্তু তাদেরকে ছাড়া কিন্তু তিনি একটা দল তৈরি করে বাংলাদেশ দলকে কিন্তু, নারী দলকে তিনি কোয়ালিফাই করেছেন এশিয়ান কাপে। সিনিয়র যে এশিয়ান কাপ হয় সেখানে, সেটা কিন্তু চারটিখানি কথা না, টপ 12-এ থাকার কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এটা আসলে যারা রিয়েলাইজ করতে পারবে সেটা তারাই শুধু বুঝবে এটা। এবং দ্বিতীয়ত, তিনি কিন্তু শুধু জাতীয় দলকেই কোয়ালিফাই করেননি, তিনি আন্ডার 20 যে দলটা রয়েছে মেয়েদের, তাদেরকেও কিন্তু তিনি কোয়ালিফাই করিয়েছেন। এটা এটা অনেক বড় একটা রেজাল্ট। অনূর্ধ্ব 20 পর্যায়ে মেয়েদের এবং জাতীয় দলে তো অবশ্যই এই মানে সীমিত ফ্যাসিলিটিসের পরেও কিন্তু তিনি তাদেরকে মূল পর্বে কোয়ালিফাই করিয়েছেন। এশিয়ান টপ ফ্লাইটের যে টপ 12-এ ঢোকা কিন্তু এতটা সহজ না, যারা এশিয়ান ফুটবলটা ফলো করেন। বিশেষ করে বাংলাদেশের ফুটবলের জন্য সেই জায়গাটাতে যাওয়া কিন্তু এতটা সহজ না। বাংলাদেশের এই সীমাবদ্ধতার মধ্যে কিন্তু তিনি রেজাল্ট এনে দিয়েছেন। তিনি যে রেজাল্ট আনতে পারেন, তিনি যে রেজাল্টটা দিতে পারেন, তার যে সীমাবদ্ধতার মধ্যে থেকে তিনি যে সাফল্য এনে দিতে পারেন জাতীয় দলকে, বা তার যে কাজ করার যেই ধরনটা, তার কাজ করার যেই স্টাইলটা, সেটা কিন্তু আমাদের সমর্থক বলুন বা সবার জন্য কিন্তু একটা আশা জায়গা নিয়ে। তিনি এই জাতীয় দলে ইন্টারফারেন্স পছন্দ করেন না, তার জাতীয় দলের যে মানে হস্তক্ষেপ করায় যে তিনি পছন্দ করেন না। দেখুন না, মেয়েদের জাতীয় দল নিয়ে বিদ্রোহ কত কেউ, তারপরেও কিন্তু তিনি অনড় ছিলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অবশ্যই ধন্যবাদ তারা পাওয়ার যোগ্য, যে তারা বাটলারকে ওই সময় সাপোর্ট করেছিলেন, এবং তারা যে সাপোর্টটা করেছিলেন বলেই বাংলাদেশের নারী ফুটবলে আজ ইতিহাস হয়ে রয়েছে এশিয়ান কাপের সিনিয়র দল কোয়ালিফাই করা, আন্ডার 20 দল কোয়ালিফাই করা। এই মেয়েদের এই রেজাল্টটা কিন্তু বাংলাদেশ নারী ফুটবলের জন্য ইতিহাস হয়ে থাকবে সবসময়ের জন্য। এই ছেলেদের ক্ষেত্রেও কিন্তু বাটলার যে সফল হবেন না তা নয়। বাটলারের মতো হাই প্রোফাইল একজন কোচ, তিনি অবশ্যই সফল। তিনি পরিশ্রমী, সবকিছু বোঝেন এই অঞ্চলের ফুটবলটা, বাংলাদেশের ফুটবলটাকে তিনি দেখছেন। তিনি মেয়েদের ফুটবলে কাজ করছেন অবশ্যই, কিন্তু তিনি তো ছেলেদের ফুটবলটা সম্পর্কে মোটামুটি হলেও জানেন। তিনি ছেলেদের ফুটবল নিয়ে মিডিয়াতে নানান রকম স্টেটমেন্ট দিয়েছেন অনেকবার। তিনি একটা কথা বারবার বলেছিলেন, যে অনেকবার বলেছেন, অনেক ইন্টারভিউতে বলেছেন, যে হাভিয়ার কাবরেরাকে কিন্তু যে আন্ডার 20 বা আন্ডার 18 যে টিমটা রয়েছে জাতীয় দলে যারা খেলেন, এদের এই টিমগুলোর সঙ্গে হাভিয়ার কাবরেরার ইন্টারাকশনটা থাকতে হবে। এটা অবশ্যই তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। কিন্তু হাভিয়ার কাবরেরা সেটা যদিও তিনি সেটা করেননি। তিনি সবসময় জাতীয় দল এবং অনূর্ধ্ব 23 দল নিয়েই ব্যস্ত ছিলেন। যদিও অনূর্ধ্ব 23 দলে জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়রাই খেলে থাকেন সাধারণত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। বাফুফের যদি বাজেটের সমস্যাটা না হয়, সেক্ষেত্রে তো ভালো কোচ অবশ্যই নিয়োগ দেওয়া সম্ভব। জন অ্যান্ডারসন অথবা বার্ন স্টক অথবা ইগোর স্টিমাচ, তাদের তো অবশ্যই আসতে পারেন। আর বাজেটের সমস্যা কম থাকলে সেক্ষেত্রে পিটার সেগ্রেট হতে পারেন। যদি পিটার সেগ্রেটের বয়সটা একটু বেশি হয়ে গেছে, তিনি কতটা
কাজ করতে পারবে সেটা নিয়ে একটা প্রশ্ন আছে বা সন্দেহ থাকে। তবে পিটার বাটলার অবশ্যই গুড চয়েস হতে পারেন বাফুফের জন্য, বিশেষ করে বাজেটের চিন্তা করলে। তবে বাংলাদেশ ফুটবলের জন্য বাংলাদেশ বর্তমান জাতীয় দলের যে অবস্থা, হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল, তারিক কাজী, এদের বর্তমান টিমের যে কোয়ালিটি সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশ দলের জন্য একজন হাভিয়ার কাবরেরের মতো কোচ কিন্তু বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে যায় না। সেজন্য অবশ্যই ভালো একজন কোচ দরকার। সেটা পিটার বাটলার হলেও কিন্তু আহ, চলে, কিন্তু এই হাভিয়ার কাবরেরের মতো কোচ দিয়ে আসলে বর্তমান বাংলাদেশ ফুটবল দলের যে স্ট্যান্ডার্ড সেটা অবশ্যই সেটা যায় না, সেটা চলে না। এরকম কোচ নিয়ে আসলে অবশ্যই বাংলাদেশের ফুটবল এগোবে না, বা বাংলাদেশ জাতীয় দল আসলে রেজাল্ট পাবে না ইন্টারন্যাশনাল সার্কিটে, সেটা সাফে হোক বা এশিয়ান কোয়ালিফায়ার্স হোক। বাংলাদেশের ফুটবল দল কিন্তু রেজাল্ট পাবে না, এটা অবশ্যই বাফুফেকে ভাবতে হবে। এবং রেজাল্ট আসলে কিন্তু স্পন্সররা আসবে, গভর্নমেন্ট থেকেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাপোর্ট চাইলে নিতে পারে। জাতীয় দলের কোচের যে বেতনের যে ইস্যুটা, সেটা খুব বেশি কঠিন হওয়ার কথা নয়, বাফুফেকে এই জিনিসটা অবশ্যই ভাবতে হবে।